স্বাগত বিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে আমি সুরভি আলম তরণী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশটি জারি হলে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া থেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর বুধবার প্রথমবারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ উপলক্ষে পুরো সচিবালয় জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল 11টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুরু হয় বৈঠক, চলে বেলা 1:30টা পর্যন্ত। সব মিলিয়ে 20টি অধ্যাদেশ বৈঠকে উপস্থাপন করা হয়। এর মধ্যে সংশোধনী প্রস্তাব উত্থাপন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2024-এর খসড়া নীতি ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। অধ্যাদেশটি জারি হলে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতি পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, ট্রাইব্যুনালে আসামিপক্ষ চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। একটা মামলার প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ অ্যাপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না, তো সেই ওই ইন্টারলোকুটরি অ্যাপিল তারা করতে পারবেন। তিনি আরও জানান, আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতি রেখে কিছু ধারায় পরিবর্তন আনা হয়েছে। আদালত চাইলে পুরো বিচার প্রক্রিয়ার ভিডিও ধারণ করে রাখতে পারবে, তবে গণমাধ্যম বা বহিরাগত কেউ তা করতে পারবে না। এটা এই যে অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটা সংযোজন করা হয়েছে। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয়ে এগুলো রেকর্ড করার স্বার্থে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। এছাড়া বৈঠকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস একসাথে পালনের সিদ্ধান্ত সহ বেশ কিছু সিদ্ধান্ত পাশ করা হয়েছে। ডিসেম্বর মাসে 18 তারিখ প্রতি বছর। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, বিশেষজ্ঞের মতামত নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া থেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদ আলোচনাতে বলা হয়েছে, আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ। দলটিকে নির্বাচনে আনার কথা বিএনপি বলেনি, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এদিকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের রায় পেলে জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। বুধবার সকালে ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তার দেয়া বক্তব্যের ব্যাখ্যা দেন। আমরা নাকি বলেছি যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা এই কথাটা সঠিক হয় নাই। আমরা বলেছি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। পরে বিকেলে ছাগলনাইয়া আদালত মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন মির্জা ফখরুল। এই সময় তিনি আওয়ামী জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এই 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জালগুলো সৃষ্টি করেছে, আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, আজকে সেই জঞ্জালগুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। এদিকে কুড়িগ্রামের উলিপুরের বিজয় মঞ্চে উপজেলা বিএনপির জনসভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় তিনি বলেন, জনগণের রায় পেলে জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। জনগণ যদি আমাদেরকে রায় দেয়, তারেক রহমান সাহেব জাতীয়
সরকার গঠনের ঘোষণা দিয়েছে এবং সেই জাতীয় সরকার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান রাখার পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হবে বলেও জানান তিনি। এই জন্য আমরা উচ্চ কক্ষ আর কক্ষ রাখছি যেখানে এই গুণী মানুষগুলো থাকবে। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সেনানিবাসের এই সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন তিনি। বুধবার রাতে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসায় আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। এর আগে সর্বশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেয়া হলেও মূল সমস্যা আইন প্রয়োগে, যে কারণেই বিগত সময় নির্বাচন সুষ্ঠু হয়নি, এমন মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এদিকে আনুপাতিক নির্বাচন ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ। তিনি বলেন, মানুষ ভোট দেবে দলকে, প্রার্থীকে নয়। বুধবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক হয় নির্বাচন কমিশনের। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠকে নির্বাচনী অপরাধের বিচারের ক্ষমতা ইসির হাতে রাখা সহ আরও কিছু বিষয়ে আলোচনা হয়। নির্বাচনী অপরাধগুলোর বিচার যাতে আরও স্পেসিফিক্যালি করা যায়, নির্বাচন পরবর্তী সময়ে যাতে আমরা কেউ অপকর্ম করে অন্য কোথাও চলে যাবে সেটা যাতে সুযোগ না থাকে, সেই ব্যবস্থা যাতে আইনের মধ্যে চলে আসে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, তবে বিগত নির্বাচনে তার প্রয়োগ করা হয়নি। আমাদের আইন কানুন বিধিবিধানে কিছু সীমাবদ্ধতা আছে, এগুলো দূরীভূত করা দরকার, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো প্রয়োগ। যে নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের সংবিধান এবং আদালতের মাধ্যমে, উচ্চ আদালতের মাধ্যমে। এদিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফের সঙ্গে বৈঠক করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। এ সময় মনোনয়ন বাণিজ্য বন্ধ করে নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বর পদ্ধতির উপর জোর দেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। ওই পার্টির নমিনি এখানে কাউন্সিলর হবে, দোষ হবে? এত কোটি কোটি টাকা মানুষের দেওয়াল নষ্ট করা, কাগজ নষ্ট করা, মারপিট করা, নান কিছু করা, কি দরকারটা আছে? এক ইলেকশনে সব শেষ করে দেওয়া যায়। একই দিনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করারও মত দেন আব্দুর রউফ। কোনোদিন দল আসে না, দলকে কায়দায় ফেলে আনতে হয়। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। সংঘর্ষ থামাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এদিকে শিক্ষার্থীদের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাছাই ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে হাতাহাতি হয়। এরই জেরে সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ভাঙচুর চালায়। প্রতিবাদে দুপুরের দিকে রাস্তায় নামে সিটি কলেজের শিক্ষার্থীরা। যান চলাচল বন্ধ হয়ে আশেপাশের সড়কের সৃষ্টি হয় ব্যাপক যানজট। দফায় দফায় চলে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। আহত হয় অন্তত 30 শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এদিকে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা। ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে, এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যে নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
বলেন তার নেতৃত্বেই অপরাধ সংঘটিত হয়েছে। সাবেক এই পুলিশ প্রধান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 জনকে কারাগারে পাঠানো হয়েছে। 1 মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলেছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করার সময় পতিত শেখ হাসিনা সরকারের অন্যতম আস্থাভাজন ছিলেন পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বুধবার সেই আব্দুল্লাহ আল মামুনকেই হাজির করা হয় শেখ হাসিনা সরকারের তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাথে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও 7 জন। সকালে তাদের হাজির করে মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে 11টার দিকে 3 বিচারপতির ট্রাইব্যুনালে শুরু হয় শুনানি। শুরুতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট গণহত্যায় সাবেক আইজিপি মামুন ছিলেন সুপ্রিম কমান্ডার। এনটিএমসির দায়িত্বে থাকা সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে বসনিয়া হার্জেগোভিনার কসাই রাদোভান কারাদিচের সঙ্গে তুলনা করা হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। আশুলিয়ায় পুলিশের গাড়িতে 43 জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার পাশাপাশি যাত্রাবাড়ি ও মিরপুরে চালানো গণহত্যার বর্ণনাও দেন চিফ প্রসিকিউটর। পরে 8 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আশুলিয়াতে 6টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে। প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। এজলাসে গুলশান থানার সাবেক ওসি মাজারুল ইসলামকে হাউমাউ করে কেঁদে উঠতে দেখা গেলেও বাকিরা ছিলেন নিশ্চিন্তে। এ সময় জিয়াউল আহসান দাবি করেন তিনি কখনোই আয়নাঘরের দায়িত্বে ছিলেন না। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, জিয়াউল আহসানকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই, ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। 1 মাসের মধ্যে তদন্ত শেষে 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। পুলিশের মহাপরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। তিনি বর্তমান আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বুধবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বাহারুল আলম 2020 সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে। মাইনুল হাসানকে সরিয়ে ডিএমপির নতুন কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী 2 বছর তারা নতুন এই দায়িত্ব পালন করবেন। আওয়ামী লীগ সরকারের পতনের 3 মাসে দ্বিতীয় দফায় পুলিশের নেতৃত্বে পরিবর্তন এলো। ডিবিসি সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায় রয়েছে উল্লেখ করে 2014 সাল থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত সাংবাদিকতার ভূমিকার শ্বেতপত্র প্রকাশ করার কথা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বলা হয়, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে না পারলে মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন সরকারের যাত্রা শুরু হতেই আলোচনায় আসে সংস্কারের বিষয়। রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের সংস্কার উদ্যোগের পাশাপাশি সম্প্রতি কমিশন গঠন করা হয়েছে গণমাধ্যম সংস্কারেও। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়, যাতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। আমাদের অনেক ভাইকে অ্যারেস্ট করছে পুলিশ, হচ্ছে আমাদেরকে তখন সরাসরি লাঠিচার্জ করতে পারছে না, কারণ সেখানে অনেক সাংবাদিক ভাইরা ছিল এবং সেই সাথে সাথে তখন পুরো বিশ্বের কাছেই বাংলাদেশ অন্যতম একটা আকর্ষণের জায়গা। যখন দিগন্ত টেলিভিশন আমার দেশ পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং লেজুর ভিত্তি পরিহার করে সকল সাংবাদিকরা একযোগে তা প্রতিবাদ করতে পারেন নাই, তখন মনে হয়েছিল সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না,
থাকতে পারে সততা এবং ন্যায় নীতি। ফ্যাসিস্ট রেজিমে দেখেছি তাদের সকল কর্মকাণ্ডই ছিল দেশ বিরোধী। তখন এই পুলিৎজার এবং হার্স্ট শুধুমাত্র ট্রেলার দেখিয়েছিলেন। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আফদাল হোসেন বলেন, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে না পারলে মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়। আওয়ামী লীগের বিচার যদি আমরা না করতে পারি তাহলে এই ফ্যাসিবাদ কখনোই মুক্ত হবে না। তাই আসুন আমরা এই দাবি সবসময় সোচ্চার করি যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে হলে, মুক্ত গণমাধ্যমের বাংলাদেশ করতে হলে ফ্যাসিবাদকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েমে গণমাধ্যমের দায় রয়েছে। শুধু জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নয়, অতীত থেকেই এই দায় খোঁজা হবে। গত 16 বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু আমরা প্রত্যেকটা ইপিসি ঘুরে আসি, দেখি কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। ঢালাওভাবে কাউকে ফ্যাসিবাদ উল্লেখ না করে গণমাধ্যম নিয়ে সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার পর একটি সঠিক তথ্য সবার সামনে তুলে ধরার পক্ষে মত দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 2011 সালে যখন মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয়ায় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। বুধবার দুপুর 12:30টার দিকে মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলতে দেওয়ার দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করেন রিকশা চালকরা। সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এর আগে বেলা 3টার দিকে 2 দিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলেও ঘণ্টাখানেকের মধ্যে আরেকটি পক্ষ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। গাজীপুরের চক্রবর্তী এলাকায় বুধবার 5ম দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। অন্যদিকে বেলা 11:30টার দিকে জিরানি এলাকায় একই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। অভিযোগ, সকাল 6টার দিকে কারখানার সামনে বাস চাপায় তাদের 3 জন সহকর্মী আহত হন। ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করা সহ বিভিন্ন দাবি তোলেন শ্রমিকরা। দিনভর বিক্ষোভে নবীনগর চন্দ্রা মহাসড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজটের। মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। অবিরাম ঝরা কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়া জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের উপস্থিতি। ভোরের প্রকৃতিতে হাত বাড়ালেই হিমশীতল ভাব। ক্ষেতের ধান আর সবজির পাতায় ভোরের মুক্তার মতো শিশির বিন্দু তৃপ্ত করছে প্রকৃতি প্রেমীদের। আর মাঠে মাঠে ফসলের ঘ্রাণে আপ্লুত কিষান কিষানি। শীতকাল কবে আসবে সুপর্ণা? বদলে যাওয়া আবহাওয়ায় গ্রীষ্মপ্রধান দেশে বাঙালির এই আকুতি বরাবর। আর হেমন্তে এসে আকাঙ্ক্ষাটুকু যেন আরো তীব্র। আমি চুপ করে বসে থাকি, অন্ধকারে নীল ফানুস উড়িয়ে দেয় কারা। হালকা কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সোনারাঙা রোদ। সেই আলোতে শিশিরদানা মুক্তার মতো জলজল করে জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনী। স্নিগ্ধ সকালে উত্তরের হিম হাওয়া খানিকটা উদাস করে তোলে মনকে, যেন আভাস দিচ্ছে প্রকৃতির সাথে আরেকটু বোঝাপড়ার। ঘাসের মধ্যে ধানের শিশির উপরে মুক্ত দানার মতো যেন শিশির ঝুলে থাকে, দেখতে অপরূপ সুন্দর। কারো যদি অবসর থাকে বা দেখার ইচ্ছা থাকে বাংলাকে, এই সময়টাই উত্তম সময়। হালকা শীতেই নানা রস নিয়ে হাজির বসুধা। কাকডাকা ভোরে রস নিয়ে বাড়ি বাড়ি হাজির হয় গাছিরা। এই শীতের সময় ভালো রসের চাহিদা, অনেকে হয়তো আসে মনে করেন যে পিঠা খাওয়ার জন্য নিয়ে যায়, পায়েস খাওয়ার জন্য নিয়ে যায়। আর কুয়াশা মাখা প্রকৃতি আর মাঠে মাঠে ফসলের ঘ্রাণে কিষান কিষানের চোখে মুখে আনন্দের ঝিলিক। শীতের দিনের জন্য কাজের জন্য ভালো, আরামের দিন। ধানের উপরে কুয়াশা দিয়ে ভরি থাকে, অনেক সৌন্দর্য দেখা যায়। শীতের আমেজ শুরু হতেই বাঙালির রসনা বিলাসে যোগ দেয় বাহারি পিঠা। আর কিছুটা সময় পেরোলেই রং বেরঙের অতিথি পাখির কলতানে মুখর হবে চারদিক। গ্রাম বাংলার ঘরে ঘরে এখন তারই অপেক্ষা। লিখনকান্তি ভৌমিক,
ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আর একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। ফেডারেশন কাপে এবার একই গ্রুপে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। বুধবার বাফুফে ভবনে হয় টুর্নামেন্টের ড্র। ৩রা ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে এবার থাকছে না কোনো সেমিফাইনাল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আদলে টুর্নামেন্টের নতুন ফরম্যাট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্লাব কর্তাদের। গেল ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে বাফুফের নির্বাচন। ফুটবল পরিচালনায় এসেছে নতুন কমিটি, নতুন করেই তারা সাজাচ্ছে রোডম্যাপও। ফেডারেশন কাপ 2024 এবং 25-এর ড্র অনুষ্ঠান হতে যাচ্ছে। 22 নভেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু 2024-25 মৌসুম। 3 ডিসেম্বর মাঠে গড়াবে ফেডারেশন কাপ, তারই ড্র হলো বুধবার। এবার নিয়মে এসেছে পরিবর্তন। আসরে 4 বা 3 গ্রুপের বদলে করা হয়েছে 2টি গ্রুপ। থাকছে না কোনো সেমিফাইনাল ম্যাচও। 2 গ্রুপের 2 চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনাল খেলবে। বিজয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। অপেক্ষায় থাকবে রানার্স আপ দল। কোয়ার্টার ফাইনালে 2 রানার্স আপের প্রতিযোগিতায় যারা জিতবে তারা খেলবে অপেক্ষায় থাকা দলটির সাথে। সেখানে যে দল জিতবে তারাই যাবে ফাইনালে। এমন নিয়মে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্লাব কর্তারা। অনেক সময় আছে যে ম্যাচ না জিতে বা কোনো পয়েন্ট না পেয়েও অনেকে পার হয়ে যায় নকআউট স্টেজে, এবং নকআউট স্টেজে গিয়ে তারপরে খেলাটা ডিফারেন্ট করে ফেলে। তো এবার যেই ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকবে, সবাইকে খেলে জিতে নিজেদেরকে প্রমাণ করে আর কি ফাইনালে আসতে হবে। লিগের ফাঁকে ফাঁকে খেলা, এটা একটা নতুন সিস্টেম করে করছে, যেটা আমরা এখনো হ্যাবিচুয়েট না। আমাদের এটা হলো যে একটা টুর্নামেন্ট শেষ হওয়ার পরে পরবর্তী খেলাটা, এটাই আমরা অভ্যস্ত। এটা খুবই ভালো আইডিয়া, খেলার সুযোগটা বাড়াইছে এবং টুর্নামেন্টের ভালো টিমগুলো ধরে রাখার জন্য যে নিয়মকানুনগুলো আমরা অন্যান্য টুর্নামেন্টে দেখে থাকি, সাপোজ ক্রিকেটে বিপিএল বলি, আইপিএল বলি, সেই ফরম্যাটটা ফলো করছে সেমিফাইনালের ক্ষেত্রে। তবে লিগ কমিটির চেয়ারম্যান বলছেন ভিন্ন কথা। দলগুলোকে বেশি বেশি খেলার সুযোগ করে দেয়া হয়েছে নতুন নিয়মে। এক সময় দেখা যায় যে যারা সেমিফাইনালে খেলে, গ্রুপ চ্যাম্পিয়ন টিমগুলো হঠাৎ করে একটা খেলায় দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে। তো তাদেরকে আর একটা সুযোগ দেওয়ার জন্য যারা রবিন লিগ পর্যায়ে ভালো খেলে আসছে তাদেরকে যেন একটা বাড়তি সুযোগ থাকে, সেই জন্য কিন্তু আমরা এই নিয়মটা প্রচলন করেছি। আসরে ভেন্যু রাখা হয়েছে বসুন্ধরা কিংস এরিনা, ময়মনসিংহ ও কুমিল্লা স্টেডিয়াম। 3 ডিসেম্বর কুমিল্লায় বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ দিয়ে শুরু হবে ফেডারেশন কাপ। 7 জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ঢাকা ডার্বি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। 2025 ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব 20 নারী সাফ, আর এ বছরের নভেম্বরে ভারতে বসবে ছেলেদের অনূর্ধ্ব 19 সাফের আসর। একটি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয় সাফ। বাংলাদেশে নারীদের সাফ আগামী 11 ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ স্বাগতিক নির্ধারণ হলেও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে মেয়েদের অনূর্ধ্ব 20 সাফ মাঠে গড়িয়েছিল বাংলাদেশে। কমলাপুরে ফাইনালে নেপালকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের মেয়েরা। আর ভারতে 5 নভেম্বর শুরু হয়ে 15 নভেম্বর পর্যন্ত চলবে অনূর্ধ্ব 19 পুরুষ সাফের আসর। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের এই সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।